এবার আমরা যেটি পড়ব সেটি হচ্ছে কর্মধারয় সমাস। আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সমাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে কিন্তু এই সমাসটি অত্যন্ত কঠিন মনে হয়। তা আমরা শুরুতেই জানবো হচ্ছে কর্মধারয় সমাস। আমরা জানি যে পাঠ্য বইয়ের যে সংজ্ঞা সেখানে লেখা আছে যে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস হয়। তাহলে এই যে ব্যাপারটি যে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। কিন্তু আল্টিমেটলি আমরা কিন্তু এই সংজ্ঞাটা বুঝি না অনেক সময়। সহজ করে যদি বলি, বিশেষ্য পদের সাথে যদি বিশেষ্য পদের সমাস হয় বা বিশেষণ পদের সাথে বিশেষণ পদের সমাস হয় অথবা বিশেষ্য বিশেষণের মধ্যেও যদি কোনো সমাস হয়, এই যে সমাসটি এই সমাসটার নাম হচ্ছে কর্মধারয় সমাস। এখন এই কর্মধারয় সমাসে আমাদের যেটি হয় এখানে বিশেষ করে যেমন যে, যিনি, যেটি এই ধরনের কথাও কিন্তু ব্যাস বাক্যে ব্যবহৃত হয়। এই যে সুন্দরী যে লতা, সুন্দরলতা, তারপর আমরা বলতে পারি মহৎ যে জ্ঞান মানে মহাজ্ঞান অথবা মহতী যে কীর্তি, মহাকীর্তি এরকম হতে পারে। তো আমরা এই কর্মধারয় সমাসের যেটা পড়ব সেটা হচ্ছে প্রকারভেদ। আমরা এই কর্মধারয় সমাস মূলত ৪ প্রকার। যেমন হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয়, আমাদের হচ্ছে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। তার মানে আমরা জানলাম যে কর্মধারয় সমাস মূলত ৪ প্রকার। তাহলে এই যে মধ্যপদলিপি কর্মধারয় যেটা, এই মধ্যপদলিপি কর্মধারয়ের মধ্যে আমাদের আরেকটি সমাস আছে যে মধ্যপদলিপি বহুব্রীহি। তাহলে আমরা জানলাম যে মাঝখানে পদ লোপ পায় বাংলা ব্যাকরণে এরকম ২ টো সমাস রয়েছে যে ২ টা সমাসে মাঝখানে পদ লোপ পায়। একটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয়, আরেকটা হচ্ছে মধ্যপদলিপি বহুব্রীহি। তাহলে আমরা শুরুতে জানবো যে মধ্যপদলিপি কর্মধারয় কোনটা? আচ্ছা একটু খেয়াল করেন। আমরা সহজ করে যদি বলি তাহলে মধ্যপদলিপি মানে কি? মাঝখানে পদ লোপ পায়। তাহলে আমরা সহজ করে বলি যে কর্মধারয় সমাসে মাঝখানে পদ লোপ পায় সেটার নাম হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয়। এবার যদি বলি যে বহুব্রীহি সমাসে মাঝখানে পদ লোপ পায় সেটার নাম হচ্ছে মধ্যপদলিপি বহুব্রীহি। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে মধ্যপদলিপি মানেই হচ্ছে মাঝখানে পদ লোপ পায়। তাহলে কোনটা মধ্যপদলিপি কর্মধারয় আর কোনটা মধ্যপদলিপি বহুব্রীহি? এবার আসেন তাহলে আমরা যদি বলি ঝাল মিশ্রিত মুড়ি ঝালমুড়ি। আমরা যখন বলি যে মামা আমাকে ৳১০ র ঝালমুড়ি দেন। আচ্ছা সে কি আমাকে ঝাল দিবে নাকি মুড়ি দিবে? হ্যাঁ, অবশ্যই মুড়ি দিবে কিন্তু সেটা ঝাল মিশ্রিত। তাহলে সহজ কথায় আমরা যদি বলি যে অর্থাৎ আমাদের এখানে কিন্তু ১, ২ অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পায়। মধ্যপদী কর্মধারয় মানে কি পরপদের অর্থ প্রাধান্য পায়। এবার আসেন যদি বলি মধ্যপদলিপি বহুব্রীহি নতুন ধানের অন্ন নবান্ন। এখানে নতুনকে বোঝায় না, ধানকে বোঝায় না। বোঝায় কাকে? তৃতীয় আরেকটা বিষয়কে বোঝায় সেটা হচ্ছে উৎসব। নবান্ন মানে কি? নতুন ধানের উৎসব। তাহলে এই যে বিষয়টা সহজ করে যদি আমরা বলি, যেমন আমরা যদি বলি যে স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ আমরা কিন্তু সৌধকে বুঝি। আমরা যদি বলি মৌ সঞ্চয়কারী মাছি কি? মৌমাছি। তাহলে আমরা কিন্তু মৌকে বুঝি না, আমরা বুঝি কাকে? মাছিকে বুঝি। কিন্তু আমরা যখন এরকম বলি মৃগের ন্যায় নয়ন যার, মৃগ নয়না ব্যাস বাক্যে যার আছে এবং ধরেন মৃগ নয়না মানে কি? মানে হরিণের মতো চোখ যার। আমরা কিন্তু হরিণকে বুঝি না, চোখকে বুঝি না। হরিণের মতো চোখ যার তাকে বুঝি। এটা কোন একটা মেয়েও হতে পারে যে হ্যাঁ, আমরা বললাম মৃগ নয়না মানে কি? মৃগের ন্যায় মানে হচ্ছে নয়ন যার। তাহলে সহজ কথায় আমরা ২ টা জিনিস জানলাম যে মাঝখানে পদ লোপ পেতে পারে ২ টা সমাস। একটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয়, আরেকটা হচ্ছে মধ্যপদলিপি বহুব্রীহি। তাহলে যে কর্মধারয় সমাসে মাঝখানে পদ লোপ পায় সেটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয়। আর যে বহুব্রীহি সমাসে মাঝখানে পদ লোপ পায় সেটার নাম হচ্ছে মধ্যপদলিপি বহুব্রীহি। এবার আমরা যেটি পড়ব সেটি হচ্ছে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস। আমরা জানি যে উপমা মানে হচ্ছে তুলনা। উপমা মানে কি? তুলনা। যেমন একটা গান আছে, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। তাহলে এই যে উপমা মানে কিন্তু তুলনা। সৈয়দ শামসুল হকের একটা গান এরকম। তাহলে উপমা শব্দের অর্থ কি? তুলনা। তাহলে দেখেন উপমান কর্মধারয় আরেকটা হচ্ছে উপমিত কর্মধারয়। তাহলে ২ টাতেই কিন্তু আমরা তুলনা দেই। তাহলে এখন উপমান হচ্ছে প্রত্যক্ষ বস্তু যেটা, এটার সাথে যখন আমরা পরোক্ষ বস্তু তুলনা দেই, তখন আমরা এটাকে বলি উপমেয়। কাকে বলি? প্রত্যক্ষ বস্তুটিকে। এখন বক্তব্য হচ্ছে পরীক্ষায় নরমালি যেটা জানতে চায় যে কোনটা অপমান কর্মধারয় সমাস আর কোনটা উপমিত কর্মধারয় সমাস। তাহলে আমরা একটু দেখব যে উপমান এবং উপমিত। আশা করি এটা দেখার পরে আমাদের আর উপমান উপমিত নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা যদি দেখি যে এখানে বিশেষ্যের সাথে কিন্তু বিশেষণের তুলনা হয়। যেমন আমরা যদি বলি ইস্পাতের ন্যায় কঠিন। আমাদের ইস্পাতটা হচ্ছে বিশেষ্য আর কঠিনটা হচ্ছে কি? বিশেষণ। তাহলে এখানে আমরা দেখলাম যে ইস্পাতটা হচ্ছে বিশেষ্য আর কঠিনটা হচ্ছে বিশেষণ। তার মানে বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের সমাস হয়। আবার উপমিত যেটা দেখেন, এখানে আমরা যদি বলি সিংহ পুরুষ, আমরা যদি বলি মুখ চন্দ্র,
এখানে দুটোই কিন্তু বিশেষ্য পদ। তাহলে আমরা জানলাম কি? এখানে বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা হয়। তাহলে ২ টা জিনিস। একটা হচ্ছে বিশেষ্যের সাথে যদি বিশেষণের হয় সেটা হবে উপমান কর্মধারয়। আর যদি বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা হয় সেটা হচ্ছে উপমিত কর্মধারয়। তাহলে এবার আমরা যদি দেখি কাজলের ন্যায় কালো, কাজল কালো। তাহলে এখানে কাজল কিন্তু আমাদের বিশেষ্য পদ আর কালো হচ্ছে বিশেষণ পদ। তাহলে এটা অবশ্যই উপমান কর্মধারয় সমাস। আর যদি আমরা বলি মুখ চন্দ্রের ন্যায় তাহলে মুখ এবং চন্দ্র ২ টাই কিন্তু বিশেষ্য পদ। তাহলে যখন আমরা ২ টা বিশেষ্য বা ২ টা নাউনের মধ্যে তুলনা করব সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আমরা আরেকটু সহজ করে বলতে পারি সেটা হচ্ছে এই উপমান কর্মধারয় সমাসে তুলনাটা অনেকটা সত্য হয়। যেমন কাজল কিন্তু কালো হয়, ইস্পাত কিন্তু কঠিন হয়। তুলনাটা একটু সত্য হয়। কিন্তু উপমিততে যখন আমরা বলি মুখ চন্দ্রের ন্যায়, আসলে মুখ কিন্তু চন্দ্রের মতো নাও হতে পারে। চন্দ্র গোল হয় কিন্তু মুখ অনেক সময় লম্বা হয়। পুরুষ সিংহের ন্যায়, অনেক সময় পুরুষ কিন্তু সিংহের মতো সাহসী হয় না, অনেক ভীতু পুরুষও কিন্তু আছে। তাহলে এই যে বিষয়টা যে তুলনাটা যদি সত্য হয় সেটা হচ্ছে উপমান, আর তুলনাটা যখন মিথ্যা হয় সেটা উপমিত। আমরা কিন্তু এই সহজ সূত্রতে এটা মনে রাখতে পারি। এবার দেখেন রূপক কর্মধারয় সমাস। রূপক মানে কি? সহজ কথা যখন আমরা কোন একটা সমাসে উপমান, উপমেয়ের মধ্যে যখন আমরা অভেদ কল্পনা করি, অভেদ কল্পনা করে যখন আমরা তুলনা করি সেটার নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। তাহলে বিষাদ মানে দুঃখ আর সিন্ধু মানে হচ্ছে সাগর। তাহলে দেখেন এটা একটা তুলনাটা এরকম যে অভেদ কল্পনা করে। কারণ বিষাদ মানে দুঃখ এটাই একটা জিনিস, আর সিন্ধু মানে সাগর এটা আরেকটা জিনিস। এখানে আরেকটা বিষয় আমাদেরকে সহজ করে মনে রাখতে হবে। আপনারা বিষয়টি খাতায় লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে যে একটা অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর তুলনা। দেখেন ১ম পদটা মন অদৃশ্য কিন্তু মাঝি দৃশ্যমান। জীবন অদৃশ্য আর প্রদীপ হচ্ছে দৃশ্যমান। তাহলে একটা যখন অদৃশ্য বস্তুর সাথে একটি দৃশ্যমান বস্তুর তুলনা হবে সেটার নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো। যেমন বিষাদ মানে দুঃখ, এই দুঃখ এটা কিন্তু দেখা যায় না। কিন্তু সিন্ধু মানে যে সাগর এটা কিন্তু দেখা যায়। দুঃখ এটা কিন্তু হাত দিয়ে ধরা যায় না। কিন্তু সিন্ধু সাগর এটা কিন্তু হাত দিয়ে ধরা যায়। সহজ কথায় একটা অদৃশ্য বস্তুর সাথে কার তুলনা করা হয়? একটা দৃশ্যমান বস্তুর তুলনা করা হয়।